যে মানহানিকর বক্তব্য, মিথ্যা বক্তব্য এর জন্য সবসময় আমাদের দণ্ডবিধি 1860 সনে দণ্ডবিধি প্রযোজ্য। তো আগে যেটা হতো সেটা হচ্ছে এই যে মিথ্যা কুৎসা রটানো অথবা মানহানিকর তথ্য, সেগুলো সাধারণত মৌখিক ভাবে, যে উনি আরেকজনের কাছে বললো, তিনি আরেকজনের কাছে বললো, বা কয়েকজনের কাছে গিয়ে মিথ্যা তথ্য বললো, বা প্রিন্টের মাধ্যমে, লিফলেট আকারে, এই বিষয়গুলো আমরা জানতাম। তো এখন লাস্ট ধরেন 20 ইয়ার্স বা বিশেষ করে লাস্ট 10 ইয়ার্স ধরে এই ধরনের মিথ্যাচার মানহানিকর তথ্যগুলো আর প্রিন্টের মাধ্যমে বা মুখে মুখে হয় না। এখন সবার হাতে হাতে মোবাইল আছে, সবার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্সেস আছে। সবাই যেটা করে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সময় আহ এরকমও দেখা যায় যে নিজের আইডি না দিয়ে অন্যান্য বিভিন্ন ধরনের মিথ্যা আইডি তৈরি করে, ভুল পরিচয় আইডি তৈরি করে, তো সেই মিথ্যা তথ্যগুলো ছড়ানোর কাজ করে। এগুলো সাধারণত উদ্দেশ্যমূলক থাকে, কোনো ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানকে বদনাম করার জন্য এই ধরনের বিভিন্ন পেজ, অ্যাকাউন্ট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এগুলো ছড়ানো হয়। এবং তাদের ধারণা থাকে যেটা, যে যেহেতু এটা ভার্চুয়াল জগৎ, সেহেতু এই বিষয়ে আসলে কারো কিছু করার নাই এবং আমি ধরাছোঁয়ার বাইরে থাকবো। তো এখন এই এই যে ডিজিটাল মাধ্যমে যেই অপরাধগুলো সংগঠিত হয়, ডিজিটাল মাধ্যমে যে মানহানিকর, মিথ্যা, অসত্য, বিভ্রাটপূর্ণ তথ্য প্রচার হয়, সেই জন্য কিন্তু আমাদের অনেক আগে থেকেই তো আইন প্রণয়ন হয়েছে। বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এটা আসলো, এরপরে আমরা আরো আইন দেখলাম এবং পর্যায়ক্রমে ডিজিটাল সিকিউরিটি আইনও আসলো। এখন যদিও সেটা রিপিল্ড আছে, এখন আছে সাইবার সিকিউরিটি আইন 2023। তো বর্তমানে সাইবার সিকিউরিটি আইন 2023, এই আইনটা মূলত এখন আমাদের বর্তমান সময়ের জন্য আছে। তবে আগে যারা মামলা করেছেন আগের আইনগুলোতে, সেই মামলা কিন্তু সেই আইন অনুযায়ী চলবে। তো এই সাইবার সিকিউরিটি আইনে বলা হয়েছে 29 ধারায় যে মানহানিকর তথ্য প্রকাশ প্রচার এটা সম্পূর্ণ বেআইনি। বিভিন্ন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ায় যদি মানহানিকর তথ্য প্রচার এবং প্রকাশ করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্রথমবারের জন্য শাস্তি হবে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড এবং জরিমানা হবে 5 লক্ষ টাকা। কিন্তু তিনি যদি এটা বারবার করে করেন, তখন কিন্তু এই শাস্তিটা বেড়ে যাবে পুনরায় অপরাধের জন্য, তখন 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা পরিমাণ জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এছাড়া সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023-এর 31 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ইলেকট্রনিক মাধ্যমে এমন কিছু প্রকাশ করে যা আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটাতে পারে, তবে সেটিও অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং এই ধারায় সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড বলা হয়েছে। তো এক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে মিথ্যা তথ্য প্রচারটা এমন পর্যায়ে চলে যায় যে শুধুমাত্র পার্সন টু পার্সন বা পার্সন টু একটা প্রতিষ্ঠান এর মধ্যে সীমাবদ্ধ থাকে না। অনেক সময় দেখা যায় যে এগুলো দাঙ্গা হাঙ্গামায় চলে যায়। যে ধরেন এখন যদি কেউ প্রচার করে যে অমুক ব্যক্তি ধর্ম নিয়ে এই কথা বলেছে, মিথ্যা তথ্য প্রচার করে, দেখা যাবে সেই ব্যক্তিকে তো আহ একজোট হয়ে মেরেও ফেলতে পারে। তাহলে এখানে কিন্তু তার জীবনের সুরক্ষারও হুমকি রয়েছে। উপরন্তু এই ধরনের বিষয়গুলি প্রচার প্রকাশের হুমকিও দেওয়া হয়, যে আমি তোমার বিষয়ে মিথ্যা তথ্য বা তোমার অন্য কোনো ভিডিও অডিও ছেড়ে দিব, দিয়ে আমি কিন্তু সব জায়গায় প্রচার করে দিব। ব্ল্যাকমেইলিং এরও শিকার হয়, এমনকি ভয় দেখানো, মানে একটা অপরাধের পাশাপাশি অন্যান্য অপরাধগুলিও সবগুলির সম্পৃক্ততা থাকে। সেই ক্ষেত্রে ওই যে যেই ব্যক্তিকে ব্ল্যাকমেইল করা হবে অথবা ভয়ভীতি দেখানো হবে, সেই ব্যক্তি কিন্তু 1860 সনের দণ্ডবিধির আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে যদি কেউ সাইবার ক্রাইমের শিকার হন, প্রথম কথা হচ্ছে যেই কন্টেন্ট নিয়ে ওনার সমস্যা, সেই কন্টেন্টে উনি আহ, এটাকে বলা হয় যে উনি রিপোর্ট করতে পারেন। হ্যাঁ, রিপোর্ট করতে পারেন, এটা হচ্ছে একেবারেই প্রাইমারি বিষয়। কিন্তু উনি যেটা করতে পারেন, পরবর্তীতে বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন একটা ডিভিশন আছে, সেখানে cybercrime@police.government.bd এই ইমেলেও অভিযোগ করতে পারেন। এছাড়া উনি যেটা করতে পারেন, যদি কোনো কিছু না বুঝেন, উনি আইনজীবীর পরামর্শ নিতে পারেন, কোর্টের দ্বারস্থ হতে পারেন। এবং আপনি জেনে থাকবেন যে সাইবার নিরাপত্তা আইন 2023-এর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কিন্তু ইনভেস্টিগেশনের পর্যায়েও অ্যারেস্ট করা যায় এবং সার্চ ওয়ারেন্ট ইস্যু করা যায়। অর্থাৎ হঠাৎ করে আপনার কম্পিউটার, ডিজিটাল যেই মাধ্যমগুলোর মাধ্যমে ছড়ানো হচ্ছে অভিযুক্ত ব্যক্তি, সেই সেগুলো কিন্তু এক্সামিন করার জন্য, ফরেন্সিকের জন্য কিন্তু সেগুলো আহ সেই ডকুমেন্ট গুলোকে বা সেই মাধ্যমগুলোকে পুলিশ চাইলে সেগুলোকে সিজার লিস্ট তৈরি করে সেগুলোকে নিয়ে যেতে পারে।
এবং শুধু তাই না, যদি কেউ অজ্ঞাত থাকে যে আসলে কে করছে সেটা জানা নাই, সেই ক্ষেত্রেও অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করবেন, মামলা দায়ের করবেন। পুলিশ ইনভেস্টিগেশনে বের করবেন যে ওই লিংক গুলো বা ওই ওয়েবসাইট গুলো কারা চালাচ্ছেন, তারা আইপি অ্যাড্রেস বা অন্যান্য বিষয়। এবং অনেক সময় এটাও পাওয়া যায় যে বিদেশ থেকে এই ক্রাইম গুলি করে। তারা মনে করে যে আমরা তো ধরাছোঁয়ার বাইরে, আমি তো বাংলাদেশেই নাই, সাইবার মাধ্যমে যদি ভার্চুয়াল জগতে ক্রাইম করিও আমাকে ধরা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে যেহেতু সাইবার নিরাপত্তা আইন একটি অতিরাষ্ট্রিক আইন, তাহলে এখানে যদি অপরাধ প্রমাণিত হয়, সেখানে বাইরেও কিন্তু এটা এনফোর্সেবল, অর্থাৎ বিভিন্ন মাধ্যমে কিন্তু বাইরেও তাকে ধরা সম্ভব, দেশের বাইরে থাকলেও।